নমস্কার, কসমিক গ্যালাক্সি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব শনির সাড়ে সাতি নিয়ে। এই সাড়ে সাতি ব্যাপারটা নিয়ে আপনাদের প্রত্যেকের মধ্যেই একটা ভয় কাজ করে। ইউটিউবে সাড়ে সাতির ওপর আপনারা প্রচুর ভিডিও দেখেছেন, বা হয়তো কখনো নিজের ছক কোনো অ্যাস্ট্রোলজারের কাছে দেখাতে গিয়েছেন, তখন গিয়ে সাড়ে সাতি জানতে পেরেছেন। তো আপনাদের প্রত্যেকের মধ্যে সাড়ে সাতি ব্যাপারটা নিয়ে একটা ভয় ভীতি কাজ করে। এই ভয় কাজ করার কারণটা হচ্ছে আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার নেই। আজকের আমি আমার এই ভিডিওতে সাড়ে সাতি নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটা আপনারা যদি স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনাদের কাছে এই কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই সাড়ে সাতিটা নিয়ে আমি 3টে পার্টে আলোচনা করব। এবার 3টে পার্ট কেন? দেখুন, গ্যালাক্সিতে প্রতিটা গ্রহ ঘুরছে। আমাদের পুরো রাশি চক্র হচ্ছে 360 ডিগ্রি, আর প্রত্যেকটা রাশি হচ্ছে 30 ডিগ্রি করে। এই 30 ডিগ্রি পার করতে শনির সময় লাগে 2.5 বছর, মানে একটা রাশিতে শনি 2.5 বছর করে অবস্থান করছে। এবার সাড়ে সাতি কখন শুরু হচ্ছে? আপনার যেটা জন্ম রাশি, মানে আপনার জন্ম ছকে চন্দ্র যেখানে আছে, চন্দ্র আপনার রাশিকে নিয়ন্ত্রণ করে। তো আপনার জন্ম ছকে চন্দ্র যেখানে আছে সেটা হচ্ছে আপনার জন্ম রাশি। এবার শনি ঘুরতে ঘুরতে যখন আপনার রাশির ঠিক আগের ঘরে এসে বসছে, তখন সেখানে থাকছে শনি 2.5 বছর, তখন শুরু হচ্ছে সাড়ে সাতির ফার্স্ট স্টেজ। সেখানে শনি 2.5 বছর থাকার পর আবার আসছে আপনার জন্ম রাশিতে, সেখানে থাকছে 2.5 বছর, সেটা হচ্ছে সাড়ে সাতির সেকেন্ড স্টেজ। তারপর শনি ওখানে 2.5 বছর থাকার পর আবার চলে যাচ্ছে আপনার রাশির ঠিক পরের ঘরে, তো সেখানে থাকছে 2.5 বছর, সেটা হচ্ছে সাড়ে সাতির থার্ড স্টেজ। এইভাবে 7.5 বছর ধরে সাড়ে সাতি চলছে। সাড়ে সাতি মানেই কিন্তু মানে একটা ধারণা আছে যে বোধহয় সাড়ে সর্বনাশ হবে। না, ব্যাপারটা এরকম একদমই নয়। সাড়ে সাতি মানে খারাপ তা নয়। দেখুন, শনি হচ্ছে একটা গ্রেট টিচার, মানে জুপিটারকে যদি আমরা টিচার বলি, তাহলে শনি হচ্ছে প্রিন্সিপাল। টিচার গায়ে মাথায় হাত বুলিয়ে তবু টিচারের কাছে একটা ছাড় পাওয়া যায়, মানে শিক্ষা দেয় টিচার কি একটু ভালোবেসে আদর করে, কিন্তু প্রিন্সিপালের কাছে কোনো ছাড় পাওয়ার কোনো ব্যাপার নেই। প্রিন্সিপাল কিন্তু কড়া অনুশাসনের মধ্যে রেখে পুরো গড়ে নেবে। তো সাড়ে সাতি শুরু হচ্ছে মানে শনি কি করছে, আপনাকে গড়ে তুলবে, সেই সময় আপনার গড়ে ওঠার সময়। তাই সাড়ে সাতি ব্যাপারটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ব্যাপারটা যখন আপনার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি পুরো বুঝবেন, তখন আপনি পুরো সম্পূর্ণ বুঝে যাবেন যে সাড়ে সাতিতে আপনার কি করণীয়। যখন আমি তো এই ভিডিওর মধ্যে পুরোটাই আলোচনা করব যে সাড়ে সাতিতে আপনাদের কি কি জায়গায় প্রবলেম আসতে পারে। তো সেই জায়গাগুলো যখন বুঝে যাবেন এবং কি কি করণীয়, সেগুলোও আমি আলোচনা করে দেব ভিডিও শেষে। তো সেগুলো যখন আপনি ঠিক ঠিক করে পালন করবেন, তখন সাড়ে সাতি নিয়ে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাড়ে সাতি যখন আপনার কাছে অত আর ভয় লাগবে না, কারণ সাড়ে সাতি কোনো দোষ বা যোগ নয়। সাড়ে সাতি প্রত্যেকের জীবনে আসে। কারো কারো জীবনে সাড়ে সাতি 2বারও ভোগ করতে হতে পারে। আবার যাদের আয়ু অনেক বেশি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি 3বারও ভোগ করতে হতে হয়। তো যাই হোক, সাড়ে সাতি ব্যাপারটা আসলে কেমন সেটা বুঝতে হবে। সাড়ে সাতি ব্যাপারটা, ধরুন আপনি বাইক চালাচ্ছেন, রাস্তাটা সমান আছে, সমানভাবে আপনি স্মুথলি বাইকটা চালাচ্ছেন। এবার হঠাৎ করে সামনে একটা গাড্ডা আসলো, বা হয়তো একটা বাম্পার আসলো, তখন আপনি গাড়িটা যে স্পিডে চালাচ্ছিলেন সেই স্পিডেই যদি গাড়িটা চালান, তাহলে কি হবে? তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়িটা ধাক্কা লাগতে পারে। তখন আপনার কি করা উচিত? তখন আপনার একটু থামতে হবে, একটু গাড়িটা স্লো করতে হবে। সাড়ে সাথে ব্যাপারটা ঠিক এরকম। আপনার জীবনটা খুব স্মুথভাবে এগোচ্ছিল, এবার সাড়ে সাথে শুরু হয়েছে। তো সাড়ে সাথে শুরু হয়েছে মানে আপনাকে একটু থামতে হবে, একটু স্লো হতে হবে। এই সময় আপনার ভাবনা চিন্তা করার সময়। এই সময় আপনার চারিদিক পরিস্থিতি এমনই হবে, আপনাকে খুব বুঝে সুঝে পা ফেলতে হবে, হড়বড় করা চলবে না। সাড়ে সাথে এসছে মানে আপনাকে বোঝাতে এসেছে যে জীবনে কিন্তু ঘাত প্রতিঘাত আসবে। তো সেই সময় বিচলিত না হয়ে আপনি সেই মানে পরিস্থিতিটা কিভাবে সামলে নিচ্ছেন, সেটাই দেখার বিষয়। তাই সাড়ে সাতিতে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সাড়ে সাতির পরিস্থিতিটাকে বুঝে নিয়ে নিজেকে বুঝতে হবে যে আমাকে এখান থেকে কিভাবে মানে কোনো বিচলিত না হয়ে সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে আপনাকে, সেই পরিস্থিতিটাকে। আপনার মানে এতদিন যাবৎ পরিবারের লোকজন বলুন বা আপনার বন্ধু বান্ধব বলুন, সবাইকে যেরকমটা দেখে আসছিলেন, তাদের রূপ আপনি এখন বুঝতে পারবেন।
হয়তো আপনি কাউকে মনে করছিলেন যে আপনার জন্য সে খুব মঙ্গলময়, আপনাকে সে খুব কেয়ার করে, খুব ভালোবাসে, আপনার জন্য সে খুব মঙ্গলময়। কিন্তু এই সাড়ে সাথী শুরু হওয়ার পর থেকে আপনি বুঝতে পারবেন যে কে আসলে আপনার আপন, কে আপনার জন্য কতটা মঙ্গলময়। এটা কর্মজীবনের উপরও প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে যারা এই জুয়া ফাটকা বা প্রমোটিং এইসবের মধ্যে আছেন, তাদের কিন্তু এই সাড়ে সাথী চলাকালীন প্রচণ্ড প্রবলেমের সম্মুখীন হতে হবে। কর্ম লাইফের মধ্যে আপনার ওইখানে পরিস্থিতি, কর্মের যে বস বা আপনার মানে চাকরি ক্ষেত্রে যে কলিগরা আছে, এদের সঙ্গেও নানান রকম সমস্যার সৃষ্টি হবে। এই সাড়ে সাথী চলাকালীন মানে আপনার কাছে পরিবার কতটা মূল্য, কর্ম কতটা মূল্য, এই সব কিছুই বুঝতে পারবেন এই 7.5 বছর ধরে। এখানে আরও একটা কথা আমি বলে রাখতে চাই, সাড়ে সাথীতে অনেকেই ভয় পেয়ে কী করে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে চলে যায়, গিয়ে কোনো রেমেডি ধারণ করে, মানে রেমেডি নেওয়ার চেষ্টা করে, কেউ নীলা, এমিথিস এসব ধারণ করে নেয়। মানে সাড়ে সাথী থেকে বাঁচার জন্য কোনো বিকল্প পথ অবলম্বন করা যাবে না। কোনো বিকল্প পথ যদি আপনি অবলম্বন করেন, তখন কিন্তু সাড়ে সাথী আপনাকে আরও পেয়ে বসবে। মানে এটা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বারণ করে দিচ্ছি, সাড়ে সাথী থেকে বাঁচার জন্য কোনো বিকল্প পথ অবলম্বন করা যাবে না। তার মানে সেই বিকল্প পথ অবলম্বন না করে আমি ভিডিওতে সবটাই তো আলোচনা করে দেবো, সেই মতো যদি আপনি চলেন, তাহলে আপনার সাড়ে সাথীতে কোনো প্রবলেমই হবে না। কারণ সাড়ে সাথী যে শুধু খারাপ তা নয়, সাড়ে সাথীতে অনেকেরই গোল্ডেন পিরিয়ড যায় এই সময়টা। এবার সাড়ে সাথীতে কারোর খারাপ যায়, কারোর ভালো হয়। কেন হয় এটা? দেখুন, শনি যদি চায় কারোকে রাজা করে দিতে পারে, আবার শনি চাইলে কিন্তু কারোকে ফকিরও করে দিতে পারে। সেটা কেন? তো মানে আপনার জন্ম ছকে শনি যদি ভালো পজিশনে থাকে, যদি ভালো নক্ষত্র পায় বা ভালো ঘর পায়, তাহলে সাড়ে সাথীর টাইমটা আপনার ভালো যাবে। আর যদি জন্মছকেতে শনি মানে ম্যালিফিক থাকে, খারাপ পজিশনে থাকে, খারাপ ঘর পায়, তাহলে সেক্ষেত্রে সাড়ে সাথীর সময়টা খারাপ যাবে। কিন্তু জন্মছকে যাই কিছু থাকুক না কেন, জন্মছকে ধরে নিলাম আপনার জন্মছকেতে শনি খারাপ পজিশনেই আছে, তারপরেও আমি বলবো, শনি যদি খারাপ পজিশনে থাকে তারপরেও বলবো যে শনি হচ্ছে, আমি কি বললাম, যে প্রিন্সিপাল। শনি দেখতে চায় যে শনি কিছু শিক্ষা দিতে এসেছে, আপনি জীবন থেকে কতটা কি শিক্ষা নিতে পারছেন সেটাই দেখার বিষয়। শনি হচ্ছে কর্মফলদাতা, তো কর্মের উপর বিশেষ তো নজর রাখবেই। আপনি কি কি কর্ম করছেন, কিভাবে চলছেন, আপনার মধ্যে কি কি পরিবর্তন আনা দরকার। আপনার এই সাড়ে সাথী চলাকালীন এমনই সিচুয়েশন তৈরি হবে যে আপনার সেই সব পরিস্থিতির মধ্যে থেকে আপনি শিক্ষাটা ঠিকঠাক গ্রহণ করছেন কিনা, যেটা শনি শেখাতে চাইছে সেটা আপনি নিচ্ছেন কিনা। যখনই আপনি সেটা মানে শনি যেটা শেখাতে চাইছে সেটা যখন আপনি শিখে নিতে পারছেন, তখন সাড়ে সাথীতে আর কোনো প্রবলেমই আপনার হবে না। সে শনি আপনার জন্মছকে যতই খারাপ থাকুক না কেন, জন্মছক তো আমাদের পূর্বজন্মের কর্মের ফল অনুযায়ী জন্মছক শুরু মানে রেডি হয়ে আছে। তো জন্মছকে শনি খারাপ আছে, কিন্তু এ জন্মে আপনি কি কর্ম করছেন সেটার উপর বিশেষ ফোকাস থাকে। তো আপনি এখন কি কর্ম করছেন সেটার উপর শনি নজর রাখছে, সাড়ে সাথী চলাকালীন বিশেষ নজর রাখছে। তো সেই কারণে এই সাড়ে সাথী চলাকালীন আপনি যদি ঠিক করে কর্ম ঠিকঠাক করেন, আপনি যেটা শনি শেখাতে চাইছেন সেটা যদি শিখে নিতে পারেন, তাহলে সাড়ে সাথীতে আপনার কোনো প্রবলেমই হবে না। তো যাই হোক, আজকে আমি শুরু করছি মেষ রাশির সাড়ে সাথী এখন শুরু হয়েছে। মীন রাশিতে 29শে মার্চ শনি প্রবেশ করেছে। তো শনি এখন মীন রাশিতে 2.5 বছর থাকবে। তাই এখন যাদের মেষ রাশি তাদের সাড়ে সাথীর এখন ফার্স্ট স্টেজ শুরু হয়েছে। তো ফার্স্ট স্টেজে কি হবে, শনি এখন ধরুন আপনি একটা স্টুডেন্ট, আর আপনার ঠিক পেছনে, মানে আমি কি বললাম, ফার্স্ট স্টেজ কখন হয়, সাড়ে সাথীর যখন আপনার রাশির ঠিক আগের ঘরেতে এসে শনি অবস্থান করছে। তো মেষ রাশিদের ক্ষেত্রে কি হচ্ছে, মীন রাশি হচ্ছে তার আগের ঘরেতে এখন শনি অবস্থান করছে। মেষ রাশি ধরুন, মেষ রাশি যারা এখন আছেন, ধরুন আপনি একটা স্টুডেন্ট, ঠিক আপনার পেছনে এখন প্রিন্সিপাল এসে দাঁড়িয়েছে। তো কি হবে, আপনার মধ্যে অটোমেটিক একটা ভয়ভীতি কাজ করবে। আপনি এতদিন ধরে যে কাজগুলো সুন্দরভাবে করছিলেন, কোনো ভয় ছাড়া কনফিডেন্সের সঙ্গে করছিলেন, আপনি এখন সেই কাজগুলো আর অতটাও ঠিকঠাকভাবে করতে পারবেন না। আপনার কি মনে হবে সবসময়, যে আমার পেছনে প্রিন্সিপাল দাঁড়িয়ে আছে, আমাকে এখন ঠিকঠাকভাবে কাজ করতে হবে, কোনো ভুল না হয়ে যায়। আপনার এখন সবসময় মনের মধ্যে একটা ভয়ভীতি কাজ করবে। কারণ কি, আমি কি বলেছি যে চন্দ্র হচ্ছে আমাদের রাশিকে নিয়ন্ত্রণ করে। তো যেহেতু সাড়ে সাথী রাশি মানে রাশি সাপেক্ষে হয়,
তো আপনার যেহেতু এখন সাড়ে শুরু হয়েছে, আপনার মনের মধ্যে অটোমেটিক একটা ভয়ভীতি শুরু হয়ে যাবে। যে কাজগুলো আপনি স্মুথলি করছিলেন সেগুলো আর এখন স্মুথলি করতে পারবেন না। আপনার এখন প্রত্যেকটা কাজ করার আগে 10 বার ভাবনা চিন্তা করে তারপর করতে হবে। আর এই 10 বার ভাবতে গিয়ে কী হবে, আপনি কাজটা স্লো করে ফেলবেন। আর স্লো যখনই কাজ করছেন তখন অটোমেটিক আপনার রেজাল্ট নেগেটিভ আসছে। এবার কাজ করছেন, ঠিকঠাকভাবে কাজটা করতে পারছেন না, ভয়ভীতি মনের মধ্যে চলছে, যার ফলে নেগেটিভ রেজাল্ট আসছে। তার ফলে কিন্তু আপনার মনের মধ্যে একটা হতাশা গ্রাস করছে। তো সাড়ে শুরু হওয়া মানেই এটা কিন্তু হবেই যে মনের মধ্যে একটা হতাশা এসে গ্রাস করবে। এটা তো একটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু শনি যেখানে বসে থাকছে তার থেকেও বেশি এফেক্ট ফেলে যেখানে শনি দৃষ্টি দেয়। শনির 3টে দৃষ্টি আছে, একটা হচ্ছে 3 নম্বর দৃষ্টি, একটা হচ্ছে 7 নম্বর, আর একটা হচ্ছে 10 নম্বর। তো শনি এখন মীন রাশিতে বসে আপনার রাশির ঠিক পরের ঘরে, মানে আপনার রাশি থেকে 2 নম্বর ঘরে শনির 3 নম্বর দৃষ্টি ফেলছে। এবার 2 নম্বর ঘর থেকে আমাদের কি কি বিচার হয়? 2 নম্বর ঘর থেকে আমাদের পরিবার, কথা বলা, অর্থের জায়গা, এগুলো বিচার হয়। তো কি হবে, পরিবারের সঙ্গে আপনার এখন একটা ডিস্টেন্স তৈরি হবে। মানে পরিবারের লোকজন হয়তো আপনাকে বুঝতে পারছে না, পরিবারের লোক আপনাকে ঠিক করে নিজেদের কথা বোঝাতে পারছে না, বা আপনি পরিবারকে বুঝতে পারছেন না, আপনার কথাগুলো পরিবারকে ঠিক করে বোঝাতে পারছেন না, যার ফলে কি হচ্ছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওখানে। আপনার তখন কি হচ্ছে যে পরিবারের লোক আমাকে বুঝছে না, এতদিন যারা ঠিকঠাক ব্যবহার করছিল আমি যেন ব্যবহারগুলো এখন খারাপ পাচ্ছি, এরকমটা আপনার মনে হবে। আপনার মনের মধ্যে দুঃখ, হতাশা এসে যাচ্ছে, নির্জনতায় ভুগছেন। মানে এই জিনিসগুলো এখন পরিবারের সঙ্গে শুরু হবে, যেহেতু আপনার মানে শনির দৃষ্টি 3 নম্বর দৃষ্টিটা পড়েছে আপনার 2 নম্বর, মানে আপনার রাশি সাপেক্ষে 2 নম্বর ঘরে পড়েছে, তাই আপনার এখন পরিবারের সঙ্গে এখন এই ব্যাপারটা চলবে। তাছাড়া এখন টাকা পয়সা, অর্থের দিক থেকে কি হবে, কোথাও টাকা পয়সা যদি এখন ইনভেস্ট করেন আপনার টাকা ফেঁসে যেতে পারে। তাছাড়া যারা এই জুয়া, ফাটকা এইসবের মধ্যে মানে রয়েছেন তাদের তো প্রচুর প্রবলেমে এখন সম্মুখীন হতে হবে, কারণ শনি কর্মফলদাতা, আর শনি হচ্ছে পরিশ্রমের গ্রহ। শনি সবসময় চায় যে আপনি পরিশ্রম করে করুন, যা করবেন পরিশ্রম করে করুন। মানে ফাটকা জুয়ার মাধ্যম দিয়ে হঠাৎ করে কিছু পেয়ে যাব, কোনো কাজ না করে মানে হঠাৎ করে একটা কিছু পেয়ে যাব, এই ধরনের মেন্টালিটি একদমই শনি পছন্দ করে না। তাই যারা প্রমোটিংয়ের ব্যবসা করেন বা জুয়া ফাটকার সঙ্গে আছেন, এসব থেকে এখন আপনাদের দূরে থাকতে হবে। এই সব কাজের মধ্যে যারা যুক্ত আছেন তাদের প্রচুর প্রবলেমে এখন সম্মুখীন হতে হবে। এরপর আসছি মানে শনির 7 নম্বর দৃষ্টি। 7 নম্বর দৃষ্টি পড়ছে আপনার রাশি সাপেক্ষে 6 নম্বর ঘরে। তাই 6 নম্বর থেকে আমাদের কি কি বিচার হয়? 6 নম্বর থেকে আমাদের চাকরি, তারপরে শত্রুতা, ঝগড়া ঝাঁটি, ঝুট ঝামেলা, অশান্তি, তারপরে হচ্ছে ধার দেনা, লোন, মামলা মকদ্দমা, এইসব হচ্ছে 6th হাউস থেকে আমাদের বিচার হয়। তো চাকরি যারা করছেন চাকরির ক্ষেত্রে এখন খারাপ পরিস্থিতি আসবে। মানে কি হবে, চাকরি ছেড়ে যাওয়ার মতনও কিন্তু মানে সিচুয়েশন তৈরি হবে। চাকরি যারা করছেন তাদের হয়তো বসের সঙ্গে ঝগড়া ঝামেলা লেগে যাবে এখন, বা হয়তো যারা কলিগ আছে তাদের সঙ্গে মানে সম্পর্কটা খারাপ হয়ে যাবে। এবার পরিস্থিতি এমনই আসবে, আপনি এখন কাজের প্রেশার প্রচুর বেড়ে যাবে। আপনি আগে যতটা না কাজ করছিলেন যে পরিমাণ, তার থেকে এখন ডাবল কাজ করতে হবে, এখন কাজের প্রেশার এত বাড়বে। এবার আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আশানুরূপ রেজাল্ট এখন পাবেন না, কিন্তু আপনাকে কর্ম করে যেতে হবে। সাড়ে চলাকালীন আপনার মাথায় রাখতে হবে যে আমাকে পরিশ্রম প্রচুর করতে হবে, আগে যে তুলনায় করতাম তার থেকে বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু আশানুরূপ রেজাল্টও এখন পাবেন না। এই পরিস্থিতি এখন মানে ক্ষেত্রে চাকরির জায়গায় আপনার এই পরিস্থিতি হবে, যার ফলে আপনার কি হবে, হয়তো মনে হবে যে চাকরি ছেড়ে দিই, ভালো লাগছে না, এই সব মনের মধ্যে এখন কিন্তু হতাশা মানে এইসব গ্রাস করবে। তাই এই জায়গা থেকে আপনাকে একটু বুঝে সুঝে চলতে হবে। যতই এরকম পরিস্থিতি আসুক না কেন আপনাকে সেখানে টিকে থাকতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। তাছাড়া মানে নতুন করে এখন লোন নেওয়া ব্যাপার একদমই মাথায় আনবেন না, কারণ লোন এখন যদি নিয়ে ফেলেন তাহলে কিন্তু সেটা শোধ করতে পারবেন না। তাই লোন নেওয়ার আগে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে তারপরে এগোতে হবে। টাকা ফেঁসে যাবে, এটা তো আমি আগেই বললাম যে টাকা পয়সা ফেঁসে যাবে। পরিবারের লোকজনের সঙ্গে একটা দূরত্ব শুরু হবে। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে একটা মানে বিচ্ছেদ ভাব একটা আসবে। মানে আপনার এমনই মনে হবে যেন পুরো চারপাশের পরিবেশটা একটা শত্রুতার মহল হয়ে গেছে, এরকমটা একটা আসবে পরিস্থিতি। তাছাড়া
টাকা পয়সা তো ফেসে যাবে বললাম, যারা প্রমোটিং করছিলেন তাদেরও প্রবলেম আসবে, এটাও বললাম। এছাড়া কি হচ্ছে, যাদের মামলা কেস চলছে এরকম ব্যাপার যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো আরও সমস্যা বাড়বে এখানে। যাদের মামলা অলরেডি চলছিল তাদের এখানে আরও জটিলতা এসে ঘিরে ধরবে। আর যাদের এরকম সিচুয়েশন আসছে যে হয়তো কোর্ট কেসে জড়িয়ে যেতে পারে, এরকম ঝুট ঝামেলার মধ্যে যারা পড়ছেন তারা খুব সাবধানে থাকবেন, কারণ আপনাদের এই সিচুয়েশন এখন তৈরি হবে যে মামলা কোর্ট কেস এসবের মধ্যে আপনি পড়তে পারেন, তাই সেই দিক থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে। 6th হাউস থেকে কিন্তু রোগও বিচার হয়, রোগ অসুস্থতা। তো আপনার এখন একটু শারীরিক কন্ডিশনের দিকে আপনাকে নজর রাখতে হবে, কারণ শারীরিক দিক থেকে আপনি একটু দুর্বল এখন হয়ে পড়বেন এবং শারীরিক অসুস্থতাও আপনার আসতে পারে, তো সেই দিকটাও আপনাকে নজর রাখতে হবে। এরপর শনির হচ্ছে 10 নম্বর দৃষ্টি। 10 নম্বর দৃষ্টি পড়ছে আপনার রাশি সাপেক্ষে 9 নম্বর ঘরে। তো 9 নম্বর থেকে আমাদের কি কি বিচার হয়? 9 নম্বর থেকে আমাদের দূর ভ্রমণ, ধর্ম, ধর্মীয় স্থান, তারপর উচ্চশিক্ষা, পিতা, গুরু, তারপর ভাগ্য রিলেটেড যা কিছু, ওভারঅল সব কিছুই ভাগ্য রিলেটেড যা কিছু। যারা দূরে কোথাও ভ্রমণ করার প্ল্যান করেছিলেন তাদের এই জায়গায় এখন দূরে কোথাও ভ্রমণ করার জায়গাটা কিন্তু একটা বাধা আছে, দূরে কোথাও ভ্রমণ করতে গেলে এখন আটকে যাবে। কিন্তু কর্মসূত্রে আপনি দূরে কোথাও আপনার যেতে হতে পারে। তাছাড়া যারা পড়াশোনা করছেন, উচ্চ শিক্ষাতে এখন প্রবলেম আসবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কি, যারা স্টুডেন্ট আছে তাদের প্রচুর এখন পরিশ্রম করতে হবে, প্রচুর খেটে পড়াশোনা করতে হবে। আর এখানে কোনো আলসেমি করা চলবে না, প্রচুর খেটে এখন পড়াশোনা করতে হবে। দরকার পড়লে আপনি মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন। তাছাড়া কি কি বললাম যে বাবা, গুরুজন 9th হাউস থেকে বিচার হয়, তাই বাবার সঙ্গেও এখন তর্ক বিতর্ক লেগে যেতে পারে, বা আপনার যিনি গুরু আছেন গুরুর সঙ্গেও কিন্তু মতবিরোধ, তর্ক বিতর্ক এগুলো লেগে যেতে পারে। তাই আপনাকে মাথায় রাখতে হবে যে আমার এই সিচুয়েশন তৈরি হবে, বাবার সঙ্গে তর্ক বিতর্ক বেঁধে যেতে পারে, গুরুজনদের সঙ্গে লেগে যেতে পারে। তাই আপনাকে মাথায় রেখে আপনাকে সেই সিচুয়েশন কিন্তু নিজেকেই হ্যান্ডেল করতে হবে। দরকার পড়লে আপনি সেই জায়গায় চুপ থাকুন, কিন্তু তর্ক বিবাদে এখন একদমই জড়াবেন না। তাছাড়া ধর্মের প্রতি এখন আস্থা উঠে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার একটা, মানে কি বলবো, কারণ সাড়ে সাথে চলাকালীন আপনার সব দিক থেকে একটা যেন মনে হবে যে পরিস্থিতি এমন হচ্ছে আপনার মনের মধ্যে দুঃখ হতাশা অটোমেটিক গ্রাস করে ফেলবে, কারণ আপনার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক সেখানে খারাপ হচ্ছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সঙ্গে যেন একটা কেমন মনোমালিন্য হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, সেই জায়গা থেকে আপনার মনে দুঃখ গ্রাস করছে। তাছাড়া কর্মের জায়গায় আপনার প্রবলেম আসছে, তাই কর্মের জায়গায় আপনার প্রচুর পরিশ্রমও করতে হচ্ছে, আশানুরূপ রেজাল্টও পাচ্ছেন না। তাছাড়া তর্ক বিবাদে জড়িয়ে যাওয়ার মতো সম্ভাবনা আসছে, বাড়ির গুরুজনদের সঙ্গেও ঝগড়া ঝামেলা লেগে যাচ্ছে। এই সব পরিস্থিতির মধ্যে থেকে আপনি যখন যাচ্ছেন তখন আপনার ধর্মের প্রতি একটা আস্থা যেন উঠে যাচ্ছে এরকমটা মনে হচ্ছে। কিন্তু এই জায়গায় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে এই ধর্মের জায়গা থেকে একটু সরে গেলে চলবে না। তো এগুলো তো গেল আপনার মানে কোন জায়গায় প্রবলেমগুলো আসছে, স্টেপ বাই স্টেপ আমি বললাম যে 2nd হাউসে পড়ছে যখন শনির 3য় দৃষ্টি কি হচ্ছে, তারপর আপনার যখন 6th হাউসে পড়ছে শনির 7ম দৃষ্টি তখন কি কি হতে পারে, এবং যখন শনির 10 নম্বর দৃষ্টি আপনার 9th পড়ছে তখন কি কি হতে পারে, এগুলো তো আলোচনা করলাম। এবার আসছি রেমিডিয়াল পার্টে, যে আপনার কি কি করণীয়, আপনি কি করবেন এই সাড়ে সাথে চলাকালীন যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন তার থেকে আপনি উপায় কি আছে, কি করণীয় সেটা নিয়ে এখন বলি। তো ফার্স্ট আপনার করণীয় হচ্ছে পরিবারের মানুষকে আপনার সময় দিতে হবে, মানে পরিবারে আপনার সবাই লোকজন আপনাকে যতই দুচ্ছাই করুক না কেন আপনাকে নিজে থেকে এগিয়ে গিয়ে যেচে পড়ে পরিবারকে টাইম দিতে হবে, সেখানে মাথা নত করে থাকতে হবে। তাছাড়া কি বললাম যে পিতা, গুরুজন এদের সঙ্গে আপনার তর্ক বিবাদ লাগতে পারে, সেই জায়গায় আপনাকে চুপ থাকতে হবে, আপনি চুপ করে থাকুন, কিন্তু তর্ক বিবাদে একদমই জড়াবেন না। তাছাড়া নিজের মধ্যে সততা বজায় রাখতে হবে। শনি কারণ মিথ্যাচারিতা করা, মিথ্যা কথা বলা, খারাপ পথে ইনকাম করা এগুলো একদমই পছন্দ করে না, তাই সেই কারণে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার মধ্যে সততা বজায় রাখতে হবে। তাছাড়া লেবার শ্রেণী মানুষজনদের সঙ্গে বা আপনার বাড়িতে যে কাজ করে মেড আছে তাদের সবার সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক থাকতে হবে, মানে কি খারাপ কথা তাদের বলা যাবে না, মানে তাদের সঙ্গে মিসবিহেভ করা যাবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
এছাড়া ফাটকা জুয়া এইসব পথে ইনকাম করা যাবে না। প্রমোটিং ব্যবসা যারা করছিলেন তাদের এখন কিন্তু প্রচুর প্রবলেম আসবে, আমি আগেই বলে দিয়েছি, তো সেই থেকে নিজেকে দূরে রাখতে হবে। তাছাড়া এখন ধার দেনা এগুলো করা যাবে না। অনেকেরই কি অভ্যেস আছে যে মানে হাতে হয়তো টাকা আছে তারপরেও গিয়ে ধার করে চলে। এই জিনিস এখন একদমই করা যাবে না। যত পারবেন যে যেটুকু ধার আছে সেটা শোধ করে দেওয়ার চেষ্টা করুন। নতুন করে লোন নেওয়া বা ধার দেনায় জড়ানো এটা একদমই এখন করবেন না। তাছাড়া কোথাও টাকা ইনভেস্ট করবেন না, ইনভেস্ট করলে এখন টাকা কিন্তু ফেঁসে যাবে। এখন তো কাজের প্রেশার প্রচুর বাড়বে আমি বললাম, কিন্তু কাজের প্রেশার যতই বাড়ুক সেখানে তবু আপনাকে কাজের জায়গায় মাথায় রাখতে হবে যে আমার প্রচুর পরিশ্রম হচ্ছে, কিন্তু আমাকে এখানে টিকে থাকতে হবে। এটা মাথায় রেখে আপনাকে কাজটাকে টিকিয়ে রাখতে হবে। এই সময় আপনাকে কুড়েমিতে গ্রাস করবে, কিন্তু আপনাকে পরিশ্রম করে যেতে হবে। আপনার মাথায় রাখতে হবে যে কুড়েমি করা একদমই চলবে না। যদি বুঝতে পাচ্ছেন যে আপনার পাশে যারা লোকজন আছে, পরিবার বলুন বন্ধু বান্ধব বলুন, সবাই হয়তো নিজের স্বরূপটা এখন দেখাচ্ছে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তারা যতই শত্রুতা করুক না কেন আপনাকে সেই জায়গা থেকে চুপচাপ থাকতে হবে। আইনি জটিলতার এখন আপনি পড়তে পারেন বললাম, তাই আইনি জটিলতা যাতে না পড়েন সেই দিকে নিজেকে সাবধানে থাকতে হবে। যতটা পারেন মানে মীমাংসা করে নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া এখন জিতবো, আমাকে জিততে হবেই, এই জেদ এখন রাখা একদমই চলবে না। তাছাড়া লোন নেওয়া তো যাবে না, এখন বলে দিলাম। ধার দেনায় নতুন করে জড়াবেন না। স্টুডেন্ট যারা আছেন, যারা পড়াশোনা করছেন, স্টুডেন্ট আছে, তাদের এখন আলসেমি করা এখন একদমই চলবে না। প্রচুর খেটে পড়াশোনা করতে হবে, দরকার পড়লে মোটিভেশনাল ভিডিও দেখতে হবে, কিন্তু আলসেমি করা চলবে না। গুরুজন পিতা বা গুরু যিনি আছে তাদের সঙ্গে তর্ক বিবাদে থেকে একদমই সাবধানে থাকতে হবে, যে তাদের সঙ্গে তর্ক বিবাদে এখন জড়ানো একদমই চলবে না। তাছাড়া যারা কর্মচারী আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করা যাবে না। তো এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে করেন তাহলে আপনার সাথীতে কোনো অসুবিধা হবে না, এটুকু আমি বলতে পারি। তো সাথীর এই ফার্স্ট স্টেজ আমি আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড স্টেজ, তারপরে থার্ড স্টেজ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।